এভরিওয়ান, সময় ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর চ্যাপ্টার 8 সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায়টা আলোচনা করব। এর আগের ভিডিওতে এই অধ্যায়ের আমি কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো এবং সঙ্গে অনুসরণী প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি ভারত বিভাজনের সিদ্ধান্ত এর আগে পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আজকে আমি এখান থেকে ভারত বিভাজনের সিদ্ধান্ত এখান থেকে শুরু করব। তাহলে এর আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি কেন সাম্প্রদায়িকতা থেকে, সাম্প্রদায়িক বলতে ধর্মীয় কারণে কিভাবে দেশভাগ হয়েছিল, কেন হয়েছিল, স্যার সৈয়দ আহমেদের ভূমিকা কি ছিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের ঘোষণায় কিভাবে সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়েছিল এবং কিভাবে এই বিভাজন, ব্রিটিশ সরকারের বিভাজন এবং শাসন নীতি প্রতিফলিত হয়েছিল, এই বিষয়গুলো আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে দেখো ভারত বিভাজনের সিদ্ধান্ত এখান থেকে শুরু করব। ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দ মোতাবেক প্রাদেশিক বিধানমণ্ডলীর জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় 1937 খ্রিস্টাব্দে। এই নির্বাচনে কংগ্রেস ভালো ফল করে, কিন্তু সাধারণভাবে এমনকি মুসলমান জনসংখ্যা প্রধান অঞ্চলগুলিতেও লীগ বিশেষ সাফল্য পায়নি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের, এই যে ভারত বিভাজনের ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বরং বিভিন্ন অঞ্চল দল এই নির্বাচনে খুবই সাফল্য পেয়েছিল, কিন্তু কংগ্রেসের আচরণ সমস্যার ফলে আঞ্চলিক দলগুলির কয়েকটি ক্ষুণ্ণ হয়ে ক্রমে লীগের দিকে চলে যেতে থাকে। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি প্রস্তাবে মুসলমানদের আলাদা জাতি হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। জিন্নাহ সেই বছর প্রথম দ্বিজাতি তত্ত্বের প্রসঙ্গ সমর্থন করে প্রবন্ধ লেখেন। যদিও আলাদা রাষ্ট্রের দাবি তখনও ওঠেনি, বরং আইনসভায় হিন্দু মুসলমান সমতার দাবি গুরুত্ব পেয়েছিল। জিন্নাহর বক্তব্য ছিল, ভবিষ্যতে সাংবিধানিক স্তরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুসলমান জাতির মতামতকে অস্বীকার করার সুযোগ থাকবে না। তাহলে যেমন ধরো স্বরাজ্যপন্থী নেতা, এই যে মোহাম্মদ আলী জিন্নাহ, এই সমস্ত নেতারা মুসলমানদের হয়ে বিভিন্ন আন্দোলন করেছিল যাতে মুসলমানদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এই জন্য তারা বিভিন্ন ধরনের আন্দোলন করেছিল। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন মোতাবেক প্রাদেশিক বিধানমণ্ডলীর জন্য নির্বাচন অনুষ্ঠিত 1937 খ্রিস্টাব্দে। আর এই নির্বাচনে কংগ্রেস খুব ভালো ফল করে এবং এই মুসলমান জনসংখ্যা প্রধান অঞ্চলগুলিতে লীগ কিন্তু বিশেষ সাফল্য পায়নি। তাহলে এই নির্বাচনে আঞ্চলিক দল খুব ভালো সাফল্য অর্জন করেছিল এবং কংগ্রেসের আচরণ সমস্যার ফলে আঞ্চলিক দলগুলি ক্রমে ক্ষুণ্ণ হতে থাকে এবং লীগের দিকে চলে যায়। আবার 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি প্রস্তাবে মুসলমানদের জন্য আলাদা জাতি হবে, এই দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং মোহাম্মদ জিন্নাহ কিন্তু আইনসভায় হিন্দু মুসলমানদের সমতার দাবির কথা বলেছিলেন। তখন এই দাবি গুরুত্ব পেয়েছিল। তখন তার বক্তব্য ছিল যে সাংবিধানিক স্তরে সিদ্ধান্ত যাতে মুসলিম জাতিরা নিতে পারে এবং তাদের মতামতকে যেন অস্বীকার না করা হয়, তাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, এই বিষয়টা তিনি তুলে ধরেছিলেন। এর পরের পেজে চলে আসো। 1940 খ্রিস্টাব্দে তার অগস্ট ঘোষণায় লর্ড লিনলিথগো প্রথম মুসলমানদের প্রতিশ্রুতি দেন যে ব্রিটেন ও ভারতের মধ্যে কোনো সমঝোতা হলে মুসলমানদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি লীগ ও কংগ্রেস উভয়ই মানতে অস্বীকার করে। সেই বছরে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কবে হয়? 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। লীগ সেই আন্দোলনের বিরোধিতা করেন। যখন প্রায় সব প্রধান কংগ্রেস নেতাই জেলবন্দি, তখন পাকিস্তানের ধারণাটিকে ব্যাপক প্রচার করা হয়। কথা প্রকাশে বলা হতে লাগলো যে লীগকে সমর্থন করার অর্থ ইসলামকে সমর্থন করা। বহু মুসলমান নিয়ন্ত্রিত সংবাদপত্র পাকিস্তান গঠনের দাবিকে সমর্থন জানাতে লাগলো। 1944 খ্রিস্টাব্দে কংগ্রেসি নেতা শ্রী রাজগোপালাচারী জিন্নাহর কাছে একটি সমঝোতা প্রস্তাব পেশ করেন। তাতে প্রত্যক্ষভাবে পাকিস্তানের স্বীকৃতি না থাকায় জিন্নাহ ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। 1945 খ্রিস্টাব্দের সিমলা অধিবেশনে লীগ নিজেকে সমস্ত ভারতীয় মুসলমানদের প্রতিনিধি হিসাবে দাবি করেন।
কংগ্রেস সেই সময় ওই দাবিতে আপত্তি জানায়। লর্ড ওয়েভেলের সভাপতিত্বে 1945 খ্রিস্টাব্দে লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় বৈঠক হয়। সেখানে সমতার দাবিতে জিন্নাহ অনড় থাকে, সেই বৈঠকও ভেস্তে যায়। মুসলিম জনগণের বিভিন্ন অংশের মানুষদের কাছ থেকে আলাদা হওয়ার প্রচারে সাড়া পাওয়া যেতে থাকে। বিশেষ করে পেশাদার ও ব্যবসায়ী গোষ্ঠীদের কাছে পাকিস্তানের অর্থ ছিল হিন্দুদের তরফ থেকে প্রতিযোগিতার অবসান। এর সঙ্গে পীর ও উলেমাও পাকিস্তানের প্রস্তাবকে সমর্থন ও ধর্মীয় বৈধতা দেয়। তাহলে 1940 খ্রিস্টাব্দে লর্ড লিনলিথগো প্রথম মুসলমানদের প্রতিশ্রুতি দেন যে ব্রিটেন এবং ভারতের মধ্যে কোনো সমঝোতা হলে মুসলমানদের যেন পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়, সেই প্রতিশ্রুতি তিনি দেন। এবং 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি লীগ এবং কংগ্রেস কিন্তু উভয়ই মানতে অস্বীকার করে। সেই বছরই আগস্ট মাসে ভারত ছাড় আন্দোলনের সূচনা হয় এবং লীগ সেই আন্দোলনের বিরোধিতা করে। এবং সেই সময়ে যখন কংগ্রেসের সব নেতারা জেলবন্দি থাকে, তখন পাকিস্তানের ধারণার প্রচার ব্যাপকভাবে শুরু হয়। তাই প্রকাশ্যে আসে যে লীগকে সমর্থন করার অর্থ হলো ইসলামকে সমর্থন করা। 1944 খ্রিস্টাব্দে কংগ্রেসী নেতা শ্রী রাজগোপালাচারী জিন্নাহর কাছে একটি সমঝোতা প্রস্তাব পেশ করেন। তাতে পাকিস্তানের স্বীকৃতি প্রত্যক্ষভাবে না থাকায় জিন্নাহ কিন্তু এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন। এবং 1945 খ্রিস্টাব্দে সিমলা অধিবেশনে লীগ নিজেকে সমস্ত ভারতের মুসলমানদের প্রতিনিধি হিসাবে পেশ করেন বা দাবি জানান। তখন ওই দাবিতে কংগ্রেস আপত্তি জানায় এবং লর্ড ওয়েভেলের নেতৃত্বে 1945 খ্রিস্টাব্দে লীগ এবং কংগ্রেসের মধ্যে একটা বৈঠক হয় এবং সেখানে জিন্নাহ তার দাবিতেই অনড় থাকে। সুতরাং সেই বৈঠক ভেস্তে যায়। এরপর মুসলিম জনগণের বিভিন্ন অংশে মানুষদের কাছ থেকে আলাদা হওয়ার প্রচারে সাড়া পাওয়া যেতে থাকে এবং বিশেষ করে পেশাদার ব্যবসায়ী গোষ্ঠীদের কাছ থেকে পাকিস্তানের অর্থ ছিল হিন্দুদের তরফ থেকে প্রতিযোগিতার অবসান। আর এর সঙ্গে পীর আর উলেমারাও পাকিস্তানের প্রস্তাবকে সমর্থন এবং ধর্মীয় বৈধতা দেয়। তাহলে পীর উলেমা এরা তো হচ্ছে পাকিস্তানের পক্ষে, এরা এই প্রস্তাবকে সমর্থন করে। তবে মনে রাখা দরকার, মুসলিম লীগ মোটেই ভারতীয় উপমহাদেশের সমস্ত ধরনের মুসলমানদের প্রতিনিধিত্ব করত না। বাংলায় কে ফজল হক এর কৃষক প্রজা পার্টি নিচু জাতির হিন্দু মুসলমান উভয় কৃষকদের স্বার্থের পক্ষেই সওয়াল করত। এমনকি মুসলিম ভোট নিয়ে লীগের সঙ্গে কৃষক প্রজা পার্টির লড়াইও চলত। বস্তুত 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত কিছু শিক্ষিত মুসলমানদের বাইরে অধিকাংশ অঞ্চলেই লীগের বিশেষ প্রস্তাব ছিল না। বাংলায় ফজলুল হকের কৃষক প্রজা পার্টি বা পাঞ্জাবের স্যার সিকান্দার হায়াত খানের ইউনিয়নিস্ট পার্টি আলাদা রাষ্ট্রের দাবিকে জোরদার করেনি। তবে ক্রমশ মুসলমান সমাজে ওই পার্টিগুলির ভিত্তি দুর্বল হতে থাকলে সেই শূন্যতা ভরাট করে মুসলিম লীগ। বাংলা ও পাঞ্জাব উভয় প্রদেশের কৃষকদের মধ্যে মুসলিম লীগের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। অবশ্য কংগ্রেস বরাবর সেই সত্যতা অস্বীকার করতে চেয়েছিল। 1946 খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলা, সিন্ধু প্রদেশ, পাঞ্জাবের প্রত্যেকটি প্রদেশে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু এই ফলাফল লীগের মধ্যে আশঙ্কার জন্ম দেয়। ভারতের রাজনীতির একমাত্র প্রতিনিধি কংগ্রেস এবং এরকম প্রচার হতে পারে বলে ভেবে নেয় মুসলিম লীগ। ফলে লীগের দাবিতে বিচ্ছিন্নতার মাত্রা বৃদ্ধি পায়। 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী কংগ্রেস অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিলেও মুসলিম লীগ তাতে অসম্মত হয়। 16 আগস্ট পাকিস্তানের জন্য গণ আন্দোলন আরম্ভ হয়। ওই দিনে কলকাতায় ভয়াবহ দাঙ্গা শুরু হয়। কিছুদিনের মধ্যেই পূর্ববঙ্গ, বিহার, যুক্তপ্রদেশ, পাঞ্জাব প্রভৃতি জায়গায় মারাত্মক সংঘর্ষ শুরু হয়। সেপ্টেম্বর মাসে নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের অবস্থান বজায় রাখতে লীগ যোগ দিতে সম্মত হয় এবং 5 জন প্রতিনিধি পাঠায়। ভারতীয় গণপরিষদ ডিসেম্বর মাসে তার প্রথম সভা করে। কংগ্রেস পরিষদকে সার্বভৌম মনে করলেও লীগ সেই মত মানতে অস্বীকার করে। অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা চলতে থাকে। ব্রিটিশ সরকার ওইসব দাঙ্গা সামাল দিতে ব্যর্থ হয়। এই দুঃসময় থেকে বেরিয়ে আসার জন্য কংগ্রেস ও লীগ নেতৃত্ব ভারতের বিভাজনকে একমাত্র উপায় মনে করে। ফলে ভিপি মেনন ও লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পিত খসড়াকে ব্রিটিশ সরকার অনুমোদন করে। ওই খসড়া কংগ্রেস ও লীগের কাছে পেশ করা হয়। দুটি রাজনৈতিক দলই সেই প্রস্তাব মেনে নেয়। ব্রিটিশ সরকার ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অনুমোদন করে। সেই মোতাবেক 1947 খ্রিস্টাব্দের 14 এবং 15 আগস্ট পাকিস্তান এবং ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাহলে ধীরে ধীরে যে বহু মুসলমান নিয়ন্ত্রিত সংবাদপত্রে পাকিস্তান গঠনের দাবি উঠতে থাকে এবং এই পাকিস্তান যে আলাদা একটা রাষ্ট্র হবে, ধীরে ধীরে সেই বিষয়টা কিন্তু পাকাপোক্ত হতে থাকে।
এবং বিভিন্ন পীর উলেমারাও পাকিস্তান প্রস্তাবকে সমর্থন এবং ধর্মীয় বৈধতা দিতে থাকে। এরপর বাংলায় একে ফজলুল হক এর কৃষক প্রজা পার্টি নিচু জাতি হিন্দু মুসলমান উভয় কৃষকদের স্বার্থের পক্ষে সওয়াল করে এবং মুসলিম ভোট নিয়ে লীগের সঙ্গে কৃষক প্রজা পার্টির লড়াইও চলেছিল। 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষিত মুসলমানদের বাইরে কিন্তু অধিকাংশ অঞ্চলেই লীগের বিশেষ প্রস্তাব ছিল না। ফজলুল হকের কৃষক প্রজা পার্টি এবং পাঞ্জাবের স্যার সিকান্দার হায়াত খানের ইউনিয়নিস্ট পার্টি আলাদা রাষ্ট্রের দাবিকে জোরদার করেনি। ক্রমশ মুসলমান সমাজে এই পার্টিগুলির ভিত্তি দুর্বল হতে থাকে এবং সেই শূন্যতা ভরাট করে মুসলিম লীগ হয় এবং এই পার্টি শূন্যতা ভরাট করে মুসলিম ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী কংগ্রেস অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিলেও মুসলিম লীগ তাতে অসম্মত হয়। তাহলে প্রথমে কংগ্রেসের প্রাধান্য ধীরে ধীরে কমে গেছিল, কিন্তু আবার এই বাংলা, সিন্ধু প্রদেশ, পাঞ্জাব বাদে কয়েকটি প্রদেশে এই নির্বাচনের ফলে আবার সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর ফলে কংগ্রেস অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিলেও মুসলিম লীগ কিন্তু তাতে অসম্মত হয়। আবার 16ই আগস্ট থেকে পাকিস্তানের জন্য একটা গণ আন্দোলন শুরু হয় এবং এই দিন কলকাতায় একটা ভয়াবহ দাঙ্গার সৃষ্টি হয়। সেখানে পূর্ববঙ্গ, বিহার, যুক্তপ্রদেশ, পাঞ্জাব বিভিন্ন জায়গায় একটা প্রচণ্ড ভয়াবহ সংঘর্ষ বা গণ্ডগোল বা মারাত্মক সংঘর্ষ সৃষ্টি হয়। সেপ্টেম্বর মাসে নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের অবস্থান বজায় রাখতে লীগ যোগ দিতে সম্মত হয় এবং 5 জন প্রতিনিধি পাঠায়। ভারতীয় গণপরিষদ ডিসেম্বর মাসে তার প্রথম সভা করে। কংগ্রেস পরিষদকে সার্বভৌম মনে করলেও লীগ কিন্তু সেই মত মেনে নিতে অস্বীকার করে। এরপর অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু চলতেই থাকে আর ব্রিটিশ সরকার এইসব দাঙ্গা সামাল দিতে ব্যর্থ হয়। এই দুঃসময় থেকে বেরিয়ে আসার জন্য কংগ্রেস ও লীগের নেতৃত্ব ভারতের বিভাজনকে একমাত্র উপায় বলে মনে করে। তাহলে এই যে চরম গণ্ডগোল সংঘর্ষ সৃষ্টি হয় এবং এর থেকে এই যে বিষয়টা কিভাবে মিটবে, কিভাবে সামাল দেয়া যাবে বা কিভাবে বন্ধ করা যাবে, তখন তারা কংগ্রেস আর লীগের নেতৃত্ব দুটো আলাদা আলাদা সম্প্রদায় আলাদা আলাদা নেতৃত্ব দেয় এবং তাদের একমাত্র এই উপায় বলে তারা মনে করে যে ভারত বিভাজন হলে তবেই এই দাঙ্গা, এই সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ভিপি মেনন এবং লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পিত খসড়াকে ব্রিটিশ সরকার অনুমোদন করেন এবং ওই খসড়ায় কংগ্রেস ও লীগের কাছে পেশ করা হয় এবং দুটি দলই সেই প্রস্তাব মেনে নেয়। এর ফলে ব্রিটিশ সরকার ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী 1947 অনুমোদন করেন এবং সেই মোতাবেক 1947 খ্রিস্টাব্দের 14 এবং 15 আগস্ট পাকিস্তান এবং ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাহলে এই যে গণ্ডগোলটা শেষ পর্যন্ত তৈরি হলো এবং ব্রিটিশ সরকার একটা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুমোদন করলো, সেটা কত খ্রিস্টাব্দে? 1947 খ্রিস্টাব্দে। এবং এই অ্যাক্ট অনুযায়ী 1947 খ্রিস্টাব্দের 14 আর 15 আগস্ট দুটো স্বাধীন রাষ্ট্রের সূচনা হলো, ভারত ভেঙে দুটো আলাদা রাষ্ট্রে তৈরি হলো, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে ভারত। তাহলে এই যে সাম্প্রদায়িক সংঘর্ষের মাধ্যমে কিভাবে ভারত বিভাজন হলো এই বিষয়টা তাহলে আমি আলোচনা করে দিলাম। তাহলে আজকে আমি অধ্যায়টা পুরোটাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর দেখো অনুশীলনী প্রশ্নে চলে আসো। 146 পেজে অনুশীলনী প্রশ্নগুলো আছে, দেখো এই প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর দেখো, ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নম্বর দেখো, ঔপনিবেশিক ভারতের সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় 1847, 1837, 1850 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে 1837 খ্রিস্টাব্দে। খ নম্বর দেখো, ভারতের মুসলিম সমাজে আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ, মৌলানা আবুল কালাম আজাদ, স্যার সৈয়দ আহমেদ খান। সঠিক উত্তরটা হবে স্যার সৈয়দ আহমেদ খান। গ নম্বর দেখো, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন একে ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হবে একে ফজলুল হক। ঘ নম্বর দেখো, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট, 1947 খ্রিস্টাব্দে 14 আগস্ট আর 1947 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। তাহলে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট। তাহলে শূন্যস্থান পূরণগুলো আলোচনা করে দিলাম। 2 নম্বর দেখো, নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। ক নম্বর দেখো, 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানেরা শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল। উত্তরটা হবে ঠিক। ঘ নম্বর দেখো, পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে। উত্তরটা হবে ঠিক। তাহলে এই
এই প্রশ্নগুলো মানে 1 আর 2 এর প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। আর বাকি যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর রচনাধর্মী প্রশ্ন উত্তর, এগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো। আজকে আমি এখানেই শেষ করছি। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি। পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।